এভরিওয়ান, ওয়েলকাম টু ইনস্ট্যান্ট স্কুল অ্যাগেইন। আজকে আমাদের এসএসসি ম্যাথের নবম লাইভ ক্লাস। তো আমরা ইতিমধ্যেই আমাদের বেশ কিছু লাইভ ক্লাস শেষ করছি। আমরা আমাদের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় পর্যন্ত পড়াশোনা করছি অলরেডি। সো অলরেডি লাইভ ক্লাসটা যারা জয়েন করছো তারা দ্রুত লাইভ ক্লাসটাকে শেয়ার করে দাও, আর যারা এখনো জয়েন করো নাই তারা দ্রুত লাইভ ক্লাসটা জয়েন করো। আর তোমাদের আমার সাউন্ড কিংবা বোর্ডে দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা তোমরা একটু আমাকে কমেন্টে জানাও। সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আমি চেষ্টা করব সমস্যা সমাধানের জন্য। সো আজকে আমরা আমাদের লাইভ ক্লাসটা শুরু করি। সো আমাদের লাইভ ক্লাসটা মূলত আজকে ছিল আমাদের 3.5 হচ্ছে আমাদের 3.5। সো 3.5 এ শুরু করার আগে আমাদের তোমরা জানো যে আমাদের ইনস্ট্যান্ট স্কুলে অলরেডি একটা পাবলিক স্পিকিং ক্লাব শুরু হয়েছে। তো তোমরা যারা জয়েন করতে চাও অবশ্যই আমাদের পাবলিক স্পিকিং ক্লাবটাতে জয়েন করতে পারো। তোমাদের ইংরেজিতে কথা বলার যে দক্ষতা, এই দক্ষতা বাড়াতে অবশ্যই আমাদের ক্লাবটা সহায়তা করবে, আমরা বিশ্বাস করি। তো তোমরা যারা এখনো জয়েন করো নাই খুব শীঘ্রই জয়েন করে নিবা। আর এই ক্লাস সম্পর্কে গত ক্লাসে আমরা কি পড়াইছিলাম? গত ক্লাসে আমরা পড়াচ্ছিলাম আমাদের ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য। দুইটা উপপাদ্য নিয়ে আমি গত ক্লাসে কথা বলছিলাম। উপপাদ্য দুইটা কি ছিল একটু মনে করে দিই। উপপাদ্য দুইটা ছিল, একটা ছিল আমাদের ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য, এবং আরেকটা ছিল আমাদের জন্য উৎপাদক উপপাদ্য। তো এই দুইটা উপপাদ্য নিয়ে আমি গত ক্লাসে কথা বলছিলাম। এই দুইটা উপপাদ্যই মূলত আমাদের কাজে লাগে আমাদের উৎপাদকের বিশ্লেষণের জন্য। উৎপাদকের বিশ্লেষণ যখন আমরা করি তখন উৎপাদকের বিশ্লেষণ দেখানোর জন্য বা উৎপাদক বিশ্লেষণ করব কিভাবে তা ব্যবহার করার জন্য আমাদের দুইটা উপপাদ্যই মোটামুটি লাগে। এই উপপাদ্য রিলেটেড ম্যাথগুলো ছিল তোমাদের 3.4 এ। বেশ কিছু ম্যাথ আছে, মোটামুটি কম না। এই অঙ্কগুলো আমরা বেশ কিছু অঙ্ক গত ক্লাসে দেখছি, আমরা সলভ করার চেষ্টা করছি। এরপরও তোমাদের যাদের সমস্যা আছে তারা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো যে কোনো ধরনের সমস্যা থাকলে আমি চেষ্টা করবো এই ক্লাসের শেষে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সো আজকের ক্লাস নিয়ে যদি বলি, আজকের ক্লাসটা মূলত হচ্ছে আমাদের বাস্তব জীবনে আমাদের যেই বীজগাণিতিক সূত্রাবলী আছে এই সূত্রাবলীকে আমরা প্রয়োগ করব কিভাবে, এই প্রয়োগ করে দেখানোর জন্য মূলত আজকের ক্লাসটা। তো আজকের ক্লাসটা আশা করি সবাই এনজয় করবে। আমরা শুরু করি আজকের ক্লাসটা। তো আমাদের আজকের ক্লাসটা মূলত হচ্ছে আমাদের বইয়ের 3.5 নিয়ে। তো 3.5 এ মোটামুটি আমাদের অনেকগুলো অঙ্ক আছে, মোটামুটি সিকিউ সহ প্রায় 2-3টা সিকিউ সহ আমাদের অনেকগুলো অঙ্ক আছে। তো অঙ্কগুলা থেকে আমি বেশ কিছু অঙ্ক বাছাই করছি তোমাদের সামনে করার জন্য। এই অঙ্কগুলা মোটামুটি পরীক্ষায় আসার মতো অঙ্ক। আমরা চেষ্টা করব কনসেপ্টগুলো বোঝার জন্য। আমরা আসলে এই অঙ্কগুলোকে বলতে গেলে বলতে হবে যে আমাদের বীজগণিতের মধ্যে অনেকটা পাটিগণিতের মতো। পাটিগণিতের বেশ কিছু সূত্র যারা পড়ে আসছে অলরেডি 8-এ তাদের জন্য সহজ হবে, তারা যারা জানো হয়তো তাদের জন্য খুব বেশি সহজ হবে, কারণ ওই সূত্রগুলোর প্রয়োগ আছে আমার এই অধ্যায়ে কিছু কিছু ক্ষেত্রে। বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করব আমরা আমাদের দৈনন্দিন জীবনে যেই বীজগাণিতিক সূত্রাবলী আমাদের লাগে এগুলো কিভাবে প্রয়োগ করব। বেশিরভাগ এগুলোরই প্রয়োগ। অঙ্কগুলো খুব বেশি কঠিন না, অঙ্কগুলো খুব বেশি সহজ। আমরা চেষ্টা করব যে মনোযোগ দেওয়ার জন্য। মনোযোগ দিলে ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের 3.5 কমপ্লিট করে এখান থেকে দেয় নিতে পারবো। সো আমি শুরু করি। আমি আমার 14 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করব। 14 নম্বর অঙ্কটায় বলছে কি, আমি কোশ্চেনটার একটা হিন্টস লিখি তোমাদের সামনে, দেখো। তোমাদের সামনে যাদের বই আছে তারা বই দেখতে পারো। 14 নম্বর অঙ্কটায় বলছে যে একটা কাজ, এক ভদ্রলোক, এই ভদ্রলোক কি বলছে, এই ভদ্রলোক একটা কাজ করে পি দিনে, এবং আরেকজন ভদ্রলোকের কথা এখানে বলা হয়েছে, তার কথা বলা হয়েছে খ, এবং সে এই কাজটা করে 2p দিনে। তো ব্যাপারটা হয়েছে এরকম যে ক আর খ দুজনে কাজ শুরু করছে, কিন্তু কয়েক ধরো কিছুদিন পর আর কাজ করতে ভালো লাগতেছে না। ও কি করছে, ও বিদায় নিয়ে চলে গেছে। ও বিদায় নিয়ে চলে যাওয়ার পরে যে অবশিষ্ট কাজটা রয়ে গেছে, ওই অবশিষ্ট কাজটা আমাদের খ 8 দিনে শেষ করছে।
কত দিনে শেষ করছে? 8 দিনে শেষ করছে। আমি পুরো কোশ্চেনটা আবার বলবো। এখন আমাদের কাছে জানতে চাইছে যে টোটাল কাজটা কত দিনে শেষ হয়েছিল। আমি আবার একটু বলি, আমাদের ক আর খ কাজ শুরু করছে একসাথে। ক পি দিনে টোটাল কাজটা শেষ করতে পারে, আর খ হচ্ছে 2p দিনে টোটাল কাজটা শেষ করতে পারে। ওরা বলতেছে যে ক কাজ কিছুদিন করার পরে ও খুবই অলস, ও কাজ আর করবে না, তো ও চলে গেছে। ও চলে যাওয়ার পরে খ বাকি কাজটা রয়ে গেছে, এই বাকি কাজটা 8 দিনে শেষ করছে। তো আমাদের কাছে জানতে চাইছে এই টোটাল কাজটা আসলে কত দিনে শেষ হয়েছিল। ক যতটুকু করে রেখে দিয়েছে তা সহ, এবং খ বাকিটুকু যেটুকু করছে, ক সহ যেটুকু করছে, বাকিটুকু যে করছে, টোটাল কাজটা কত দিনে শেষ হয়েছিল। তো অঙ্কটা একদমই সোজা, আমরা চেষ্টা করব একটু ধরে করার জন্য। ধরে করব কিভাবে, আমি একটু তোমাদের এখানেই করি। ধরো আমি কি বলছি, ধরো খ আমাদের বাকি কাজটা, খ 2p দিনে টোটাল কাজটা করার চেষ্টা, 2p দিনে টোটাল কাজটা করতে পারতো, কিন্তু ও চলে যাওয়ার পরে খ কে কি করতে হয়েছে, 8 দিনে বাকি কাজটা শেষ করতে হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমার কোশ্চেনটা। এখন আমি কি করব, মনে করি আমরা ধরে নেই, মনে করি যে টোটাল কাজটা টি দিনে শেষ করা হয়েছে। এটা হচ্ছে টোটাল কাজের, টোটাল যেই টাস্কটা বা কাজটা, এটা টি দিনে আমরা শেষ করছি। টোটাল কাজটা কয় দিনে শেষ করছি? টি দিনে শেষ করছি। এখন তাহলে তুমি ক কে কি বলবা, যে ক কাজটা কয় দিনে শেষ করছে? ক কাজটি করে টি মাইনাস আর দিনে না? খেয়াল করে দেখো এই টি মাইনাস আর কথাটা কেন আসলো এখানে, এই টি মাইনাস আর এর কথাটা এখানে কেন আসলো? আসলো এই কারণে, খেয়াল করে দেখো, ক, ধরো একটা উদাহরণ দিয়ে যদি আমি তোমাদেরকে বলি, ধরো আমাদের ক আর খ মিলে টোটাল 5 দিনে কাজটা করতে পারে, টোটাল 5 দিনে কাজটা করতে পারে। তবে ঘটনাটা হয়েছে এরকম যে ক চলে যাওয়ার পরে খ কে 3 দিনে কাজটা শেষ করতে হয়েছে। এরকম না বিষয়টা? ধরো ক 2 দিন পরে চলে গেছে, কারণ খ কে কি করতে হয়েছে, 3 দিনে কাজটা শেষ করতে হয়েছে। এখন 3 দিনে কাজটা শেষ করতে হইলে না আরেকটু সময় বাড়াইয়া দিই, ধরো 7 দিনে কাজটা শেষ করছে, বা 7 দিনে না 3 দিনই রাখি, তাইলে আমাদের এই অনুযায়ী মিলাইতে সুবিধা হবে। 3 দিনে কাজটা শেষ করছে, আচ্ছা খুব ভালো কথা। দেখা গেছে ও 5 দিনে কাজটা শেষ করতে পারতো দুইজনে মিলে, ক আর খ। 2 দিন পরে, সরি 3 দিন পরে দেখা গেছে 3 দিন পরে কি ক চলে গেছে, তার বাকি 3 দিনে ওর একদিন বেশি লাগছে, 3 দিন হয়ে গেছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো এখানে যে এই যে 5 - 3, এই যে 2 দিন দেখতেছো না, এই 2 দিনটা কি দিন? এই 2 দিনটা কি দিন বলতে পারবা? এই যে 5 - 3 2 দিন, এই 2 দিন হচ্ছে আমাদের ক যে কাজটা শেষ করছে সেই দিনটা, আমাদের খ যে কাজটা শেষ করছে সেই দিনটা। কিরকম, আমি যদি তোমাদেরকে আবার একটু শুরু থেকে বলি, আমাদের ক চলে যাওয়ার পরে খর বাকি কাজটা করতে হয়েছে 8 দিনে, তাই না? বাকি কাজটা 8 দিনে করতে হয়েছে। আর আমাদের টোটাল কাজটা শেষ করতে হইতো আমরা ধরে নিছি টি দিনে, তাই না? এই যে আমরা বলছি যে টোটাল কাজটা শেষ করতে হইতো টি দিনে, তাহলে ও যে 8 দিন আগে চলে গেল, তাহলে এইখান থেকে এটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আসলে কয়ের কাজের পরিমাণটা বের হয়ে যাবে, তাই না? কিরকম, আবার একটা উদাহরণ দেই। ধরো টোটাল কাজটা শেষ করা দরকার ছিল 5 দিনে, ক চলে যাওয়ার পরে এমন হয়েছে ঘটনাটা যে ওর 2 দিনে কাজটা শেষ করা লাগছে। তাইলে এই যে 5 থেকে 2 বিয়োগ করলা, তাহলে বাকি থাকে কয় দিন? 3 দিন না? তার মানে এই 3 দিন হচ্ছে আমার আলটিমেটলি ক কাজটা করে গেছে, মানে ক 3 দিন পর্যন্ত কাজে অংশগ্রহণ করছে, তারপর আর ছিল না। কথা বোঝা গেছে? আচ্ছা, সো এখানে যদি আমরা শেষ করি এতটুকু, তাইলে এতটুকু শেষ করার পর যদি আমরা একটু বলি যে আমাদের ক কাজটা করছে টি মাইনাস 8 দিন, আর খ তো 8 দিনে করছে, তবে ও আগে কিন্তু 3 দিনের মধ্যে ওর কিছু কাজ ছিল। আচ্ছা, এটাকে আমরা কিভাবে লিখবো? আমরা এটাকে একটু এভাবে লিখি, ধরো তাহলে ক কাজটি করে টি মাইনাস 8 দিনে, তাই না? তাহলে আর মনে করো খ কাজটা করে, ধরো প্রথমেই তো বলেছে যে খ টোটাল কাজটা করে 2p দিনে, তাহলে এটাকে আমরা বলতে পারি যে খ একদিনে করে, আমাদের কোশ্চেনটা কি ছিল, খ আচ্ছা আমাদেরকে বলা হয়েছিল খ 2p দিনে কাজটা করতে পারে, তাই না? তাহলে খ যদি 2p দিনে কাজটা করতে পারে, তাহলে খ ওই অঙ্কটা কই, খ 2p দিনে যদি কাজটা করতে পারে, তাহলে খ t দিনে কাজে কত অংশ করতে পারবে? তাহলে খ t দিনে কাজটা করতে পারবে 1/2p অংশ, তাই না? আচ্ছা, এটা আমরা দ্বিতীয় ক্ষেত্রেও দেখব। 1/2p অংশ আলটিমেটলি করলে আমাদের প্রশ্ন মতে কি হবে খেয়াল করে দেখো। প্রশ্ন মতে এরকম হবে না? প্রশ্ন মতে হবে যে
এই যে টি মাইনাস আর বাই টু পি, এটা করতে বাই পি, আমি এটা দেখাচ্ছি এটা কোত্থেকে আসছে, প্লাস হচ্ছে টি বাই টু পি, টি বাই টু পি ইকুয়াল হবে আলটিমেটলি 1। এই 1 দ্বারা আমরা বোঝাই সম্পূর্ণ কাজের অংশ। এই 1 দ্বারা আমরা কি ইন্ডিকেট করি? সম্পূর্ণ কাজের অংশ। তাহলে এটাকে কিভাবে আমরা ডিফাইন করব? আমরা যদি আরেকবার চিন্তা করি তাহলে দেখো আলটিমেটলি আমার এই যে টি মাইনাস আর দেখতেছো না, এই টি মাইনাস আরটা হচ্ছে আমার দিন, টি মাইনাস আরটা হচ্ছে আমার দিন, মানে কয় দিনে কাজটা করছে, এটা কিসের জন্য বলছি? ক এর জন্য। আর যে টি দেখতেছো না, এই টিটাকে আমরা দেখছি সম্পূর্ণ কাজটা, সম্পূর্ণ দিন আর কি, সম্পূর্ণ কাজের দিন, এটা হচ্ছে ধরো আমার ক্ষয়ের জন্য। তাইলে আমরা বলছি ধরো পি, এই যে আমি যদি এই পাশে একটু ছোট্ট করে তোমাদের জন্য লিখি, ধরো আমার যে পি পরিমাণ কাজ করতে পারে টি মাইনাস আর দিনে কয়ের জন্য, ঐকিক নিয়মে যদি তোমাদেরকে বলি যে পি পরিমাণ কাজ করতে পারে টি মাইনাস আর দিনে, তাহলে এক বা সম্পূর্ণ অংশ কাজ করতে পারবে কতটুকু দিনে? টি মাইনাস আর বাই পি। ঐকিক নিয়মে সেটা নিচে চলে যাবে না? আবার সেম এটার জন্য চিন্তা করো তো যে টুপি পরিমাণ কাজ করতে পারে কত দিনে? টুপি পরিমাণ কাজ করতে পারে হচ্ছে আমার টি দিনে, তাইলে এক বা সম্পূর্ণ অংশ কাজ করতে পারবে কত? উপরে টি থাকবেই, নিচে টুপিটা চলে যাবে। এই দুইটা মিলেই এদের দুইজনের মিলিত কাজের পরিমাণ তো সম্পূর্ণ কাজ, এই জন্য এদের দুইজনের মিলিত কাজকে ইকুয়াল আমি 1 দিছি। এটা যদি তুমি সলভ করো আলটিমেটলি তুমি টি সমান পাবা 3/2 ইনটু পি প্লাস আর দিনে, তার মানে হচ্ছে এত দিনে কাজটা শেষ হয়েছিল, এত দিনে কাজটা শেষ হয়েছিল। এখন যদি আমি তোমাকে বলি কোনো কোশ্চেন করি, ধরো তোমার এই উত্তরটা মুখস্থ আছে, ধরো এই যে 3/2 প্লাস পি প্লাস আর দিনে, এটা তো উত্তরটা মুখস্থ আছে। এখন তোমাকে আমি একটা কোশ্চেন করলাম, এরকম কোশ্চেন করলাম যে ধরো আমি সবুজ কালি দিয়ে লিখতেছি, খেয়াল করো যে ক একটা কাজ 3 দিনে করতে পারে, 3 দিনে শেষ করতে পারে। খ কাজটা 6 দিনে করতে পারে। টুপি কেন, টুপি দিয়ে কেন 6 দিনে আমি লিখলাম? কারণ পি এর দ্বিগুণ না, তাহলে 6 দিনে করতে পারে। তাহলে ক একটা কাজ 3 দিনে করতে পারে, খ একটা কাজ 6 দিনে করতে পারে। এখন ওরা বলছে যে ক ধরো মাঝখান দিয়ে চলে গেছে কাজ রেখে, খ বাকি কাজটা ধরো 2 দিনে করতে পারে, হইতে পারে না এরকম একটা কোশ্চেন? 2 দিনে করতে পারে। এখন আমি বললাম যে সম্পূর্ণ কাজটা শেষ করতে তাদের কয় দিন লাগছে? আমাদের কিন্তু এই পুরাটা আবার পড়ার দরকার নেই, তোমার যদি এটা মনে থাকে তাহলে তুমি এটা এইভাবেই লিখে দিতে পারবা যে টি সমান 3/2 পি প্লাস আর, আলটিমেটলি 3/2। আমার এখানে পি কত? আমরা এখানে জানি যে পি সমান এখানে আমার কোশ্চেনে দেয়া আছে 3, তাই না? আর আর কত এখানে? আর মানে দেয়া আছে 2, তাহলে আলটিমেটলি 3/2 ইনটু 5, আলটিমেটলি 15/2 বা 7.5 দিনে টোটাল কাজটা সম্পূর্ণ করে। এটা হচ্ছে যদি অঙ্ক দিয়ে দেয়, অঙ্ক দিয়ে থাকলে যদি তোমার এটা মনে থাকে আর কি, এটা মুখস্থ করতে আমি বলবো না, তারপরে যদি এটা কারো মনে থাকে এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ হইতে পারে, যে তুমি ডিরেক্ট যদি এটা মনে রাখতে পারো যে এই ধাঁচের অঙ্কগুলোতে যদি আমার মান দেয়া থাকে, তাহলে মান দেয়া থাকলে আমি কিভাবে করবো, যেটা বের হইছে আলটিমেটলি আমার টোটাল দিনটা, ওইখানে পি আর আর মান বসা দিলে আমার রেজাল্ট বের হয়ে গেছে 7.5 দিনে বের গেছে। আচ্ছা, সো আমরা পরবর্তী অঙ্কটা যাই। এই অঙ্কটা যদি কেউ না বুঝো, দেখি কারা জয়েন করছো। আচ্ছা, তোমাদের সাউন্ডে কোনো সমস্যা হইলে বা কিছু হইলে তোমরা আমাকে বলতে পারো। আচ্ছা, তোমরা অনেকেই জয়েন করছো, তোমাদের ধন্যবাদ, তোমরা অনেকেই জয়েন করছো। আচ্ছা, তো আমরা যদি চিন্তা করি আবার একটু দেখি, আমরা আমাদের পরবর্তী অঙ্কটা চলে যাব। 14 এর পরে আমাদের পরবর্তী অঙ্ক কত হবে? এর পরে আমরা যে পরবর্তী অঙ্কটা করবো, ওই অঙ্কটা হচ্ছে আমাদের বইয়ের 17 নম্বর অঙ্ক। তো বইয়ের 17 নম্বর অঙ্কটা আমরা একটু দেখার চেষ্টা করি যে বইয়ের 17 নম্বর অঙ্কটা কিরকম হয়। 17 নম্বর অঙ্কটা চাইছে কি? 17 নম্বর অঙ্কটা বলছে যে বনভোজনে যাওয়ার জন্য, এটাও আমরা একটা উদাহরণ দিয়ে দেখবেন, আলোকে দিয়ে দেখলে আমাদের জন্য সুবিধা হবে। বলছে বনভোজনে যাওয়ার জন্য একটা বাস ভাড়া করছে, ধরো একটা বাস, এই বাসটা ভাড়া করছে, এই বাসটা ভাড়া করছে কত টাকা দিয়ে? ধরো 5,700 টাকা দিয়ে বাসটা ভাড়া করছে, বলা আছে 5,700 টাকা দিয়ে বাসটা ভাড়া করছে। আচ্ছা, ভালো কথা। বলছে
বাসে যে পরিমাণ যাত্রী আছে এই যাত্রীগুলা সমান সংখ্যক ভাবে এই ভাড়াটা ওদের মধ্যে বর্ণন করে দিবে। তাইলে ধরো বাসে যদি যাত্রী থাকে এক্স পরিমাণ, ধরো যাত্রীর কথা আমাদের বলে দেয়া নেই, তাইলে টোটাল ভাড়া কত করে পড়বে, ধরো 5700 বাই এক্স না, কিরকম বিষয়টা কিরকম, ধরো একটা বাসে 5 জন যাত্রী যাচ্ছে তাই না, তাহলে তোমাকে যদি বলে যে ভাড়া হচ্ছে টোটাল 500 টাকা, এখন এই 500 টাকা 5 জন যাত্রীর মধ্যে বন্টন হয়ে যাবে, তাহলে একজন কত করে পাবে, তুমি হুট করে বলবা 100 টাকা। কিভাবে করছো অঙ্কটা, তুমি হিসাবটা এভাবে করছো যে 500 টাকা তুমি 5 জনের মধ্যে বন্টন করে দিছো, তাহলে প্রত্যেকের পড়ছে 100 টাকা করে। বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম। তাহলে আমি যদি এভাবে চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখো আমাদেরকে বলছে টোটাল বাসে টাকার পরিমাণ হচ্ছে 5700। এখন বলছে যে একটা সমস্যা হয়েছে, যে 5 জন যাত্রী হঠাৎ করে বললো যে তারা যাবে না, ধরো এই x থেকে 5 বিয়োগ করে দিলাম, এই 5 জন যাত্রী মনে করলো যে হঠাৎ করে তারা মনে করলো তাদের সমস্যা হচ্ছে তারা যাবে না। আচ্ছা তারা যদি না যায় তাইলে বলছে আচ্ছা এখন খেয়াল করে তো এই 5 জনের জায়গায় যদি আমি বলতাম না, এই 5 জনের জায়গায় ধরো 3 জন রাগ করছে 3 জন যাবে না, তো 3 জন যদি রাগ করে থেকে না চেয়ে থাকে, তাহলে খেয়াল করে দাও এই 500 কে যদি আমি তখন তুমি কি করতা, টোটাল যাত্রী ছিল 5 জন, তো 3 জন যাবে না তাই না, তার টিমতে আর কত থাকবে 2 জন, তাহলে এই 500 কে তখন আবার 2 দিয়ে ভাগ করবা না, 2 দিয়ে ভাগ করলে কত হবে 250 টাকা, একজনের টাকা 250 টাকা হবে। কত করে বেশি পড়বে খেয়াল করে দেখো, গতটার যত পড়ছে তার সাথে আরো 150 টাকা অতিরিক্ত হয়েছে না। এই কথাটা এখানে আবার এভাবে বলছে যে 5 জন যাত্রী না যায় মাথা পিছু ভাড়া কিছু বেড়ে গেছে, কয় টাকা বেড়ে গেছে ওরা দিয়ে দিছে যে 3 টাকা করে বেড়ে গেছে, কয় টাকা করে বেড়ে গেছে, যে 3 টাকা করে বেড়ে গেছে। আচ্ছা এখন কি বলছে, এখন বলছে যে বাসে কতজন যাত্রী গিয়েছিল। এখন আমরা যে কাজটা করব ওই কাজটা আমি তোমাকে একটু বুঝাই দেই। দেখো এভাবে, দেখো এখানে একটু চিন্তা করি আমরা, ধরো আমার টোটাল একটা বাস আমি ভাড়া করলাম, এই বাসের ভাড়া হচ্ছে 6 টাকা, এই বাসের ভাড়া কত 6 টাকা। আচ্ছা এখন আমার প্ল্যান হচ্ছে আমি 3 জন নিয়ে এই বাসটা ভ্রমণ করব, এই বাসটা ভ্রমণ করব 6 টাকা করে। আচ্ছা তোমার মাথায় যখন আসবে যে বাসের টোটাল ভাড়া যদি 6 টাকা হয়, তাহলে মাথা পিছু ভাড়া কত হবে 6/3 মানে হচ্ছে 2 টাকা তাই না, এটা হচ্ছে বাসের পার পার্সনের মাথা পিছু ভাড়া। এখন একজন হঠাৎ রাগ করলো যে না আমি যাবো না, যা না যাওয়ার কারণে দেখা গেছে বাসের লোক সংখ্যা কমে গেছে, 3 - 1 মানে 2 জন, এখন 2 জন হয়ে গেছে না। এখন ভাড়া কিন্তু টোটাল কত দেয়া লাগবে 6 টাকাই দেয়া লাগবে, তাইলে ভাড়া কত বাড়ছে, তুমি এখন কিন্তু 6 কে আর 3 দিয়ে ভাগ করবো না, ভাগ করবা 2 দিয়ে, কত হবে তখন উত্তর 3 তাই না, 3 টাকা বেড়ে গেছে। এখন তুমি কি করছো, এই যে নতুন করে যে ভাড়াটা হইছে খেয়াল করে দেখো তো, নতুন করে যে ভাড়াটা হইছে এই ভাড়া কত হইছে, মাথা পিছু ভাড়া 3 টাকা, এই 3 টাকা থেকে যখন আগে মাথা পিছু ভাড়া কত ছিল 2 টাকা, এই যে 3 থেকে যখন 2 বিয়োগ দিছো তখন কত পাইছো 1 টাকা। দেখো এই 1 টাকা করে কিন্তু বাড়ছে, 1 টাকা করে কেন বাড়ছে বললাম, দেখো আলটিমেটলি যখন 3 জন ছিল তখন 6 টাকা করে পড়ছে, তাহলে প্রত্যেকের পার পার্সন খরচ পড়ছে তখন 3 টাকা করে। এখন যখন আলটিমেটলি ধরো আমার হ্যাঁ এখন একজন যাত্রী আমার কমে গেছে, একজন যাত্রী কমে যাওয়ার কারণে তোমার কিন্তু 6 টাকাই দেওয়া লাগবে তাই না, তাই এখন তোমার ভাড়া পড়তেছে 3 টাকা করে, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 টাকা যে বাড়তি পাইতেছো এই বাড়তিকে সবার ভর্তুকি দেওয়া লাগবে। ভর্তুকি বলতে তোমার যদি 2 টাকা করে দেওয়া লাগতো আগে, ওই ভদ্রলোককে এখন 1 টাকা বেশি দেওয়া লাগবে, তাহলে তার হবে টোটাল 3 টাকা। আর একজন যাত্রী যে ছিল তাকেও 1 টাকা বেশি লাগবে, তারও লাগবে 3 টাকা, তাহলে এই 3 মিলে তো মোট ভাড়া দেওয়া লাগবে। তো এই কনসেপ্ট অনুযায়ী আমরা পুরো অঙ্কটা করব। আমরা 2 জনের মাথা পিছু ভাড়া, অর্থাৎ আমরা আগের যে মনে করো সব যাত্রী যদি অংশগ্রহণ করতো ওই মাথা পিছু ভাড়াটা বের করব, আর সব যাত্রী যদি অংশগ্রহণ না করার পরে পরবর্তী যে ঘটনাটা আছে ওইটাও বের করব। পরবর্তী ঘটনা থেকে আগের ঘটনাটা বিয়োগ দিলে আমাদের রেজাল্টটা বের হয়ে আসবে। অঙ্কটা কিরকম দেখে আমরা একটু করার চেষ্টা করি আবার। আচ্ছা ওদের কথা অনুযায়ী টোটাল বাসের ভাড়া হচ্ছে 5700 টাকা তাই না, 5700 টাকা, তাহলে টোটাল যাত্রী ধরে নিলাম আমরা একজন, যে একজন যাত্রী আমাদেরকে বাসে ভ্রমণ করবে, তো আলটিমেটলি 5700 বাই x হচ্ছে আমাদের মাথা পিছু ভাড়া তাই না, মানে প্রতিজন কত টাকা। আচ্ছা আমরা এটাকে লিখে দিই বাংলায় যে এটা হচ্ছে আমাদের মাথা পিছু ভাড়া, ভাড়া তাই না, মাথা পিছু ভাড়া কত করে পড়তেছে 5700 বাই x হচ্ছে। আচ্ছা এখন সব কয়জন যাত্রী যায় নাই, 5 জন যাত্রী কিন্তু যায় নাই, তাহলে 5 জন যাত্রী না গেলে না 5 জন যাত্রী যদি না যায়, আচ্ছা যাত্রী যদি যাইতো তাহলে কিরকম হইতো ঘটনা করে দেখো, তাইলে ঘটনাটা এরকম হইতো না যে x + 5 জন যাত্রী তখন হইতো, ধরো 5 জন যাত্রী এখন যাচ্ছে না,
তাহলে যদি যাইতো তাহলে কি হতো, x প্লাস 5 আরো 5 জন বাড়তো। আচ্ছা ভালো কথা, তখন আমাদের মাথা পিছু ইয়াটা কমে যেত না? তো তখন কত হইতো আমাদের মাথা পিছু আয়? আচ্ছা যখন যাত্রী হলো x প্লাস 5, আচ্ছা লিখে দিই এটা এখানে, যে যখন যাত্রীর সংখ্যা হচ্ছে x প্লাস 5 তখন মাথা পিছু আয় ভাড়াটা কত হবে? আচ্ছা আমরা আবার একটু বের করার চেষ্টা করি। মাথা পিছু ভাড়া এটা হবে 5,700 বাই হচ্ছে x প্লাস 5, এই নিয়ম অনুযায়ী যাত্রী দিয়ে ভাগ করা, যাত্রী দিয়ে ভাগ করলে বের হয়ে যায়। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে, আমাদের বলছে যে আমাদের মাথা পিছু ভাড়া 3 টাকা করে বাড়ছে। ঘটনাটা এরকম না যে এই যে এইটা থেকে তুমি আলটিমেটলি যখন আগের ভাড়াটা 5,700 বাই x বিয়োগ করে দিবা তখন কত করে বাড়ছে? 3 টাকা করে, যে মাথা পিছু ভাড়া। এটাও কিন্তু একটা মাথা পিছু ভাড়া, এটাও কিন্তু একটা মাথা পিছু ভাড়া। তো এটা হচ্ছে মাথা পিছু ভাড়াটার পার্থক্য কত হবে? 3 হবে, এই 3 থেকে। তাহলে এইটা তুই সমাধান করো, যেহেতু এটা একটা চলক আছে শুধুমাত্র x, তুমি এখান থেকে x এর মান পাবা। x এর মান পাবা তুমি আলটিমেটলি, আচ্ছা আমি একটু করে দেই, এটা একটা পর্যায়ে গেলে তোমার এরকম দাঁড়াবে, একটা পর্যায়ে গেলে দাঁড়াবে ধরো x স্কয়ার প্লাস 5x মাইনাস 9,500 ইকুয়াল 0। তা আমরা তো মিডল টার্ম দেখাইছিলাম, মিডল টার্ম আমরা ক্রস ফ্যাক্টর রুল অনুযায়ী দেখাইছিলাম। এটা কিরকম আবার একটু মনে করাই দিই, খেয়াল করে দেখো। ক্রস ফ্যাক্টর রুলটা আমাদের এমন ছিল যে x স্কয়ার প্লাস 5x মাইনাস 9,500 ইকুয়াল 0। আমরা x স্কয়ার সবগুলা লিখতাম, x স্কয়ার সব কত? 1 1 1। আর 9,500 কে কিভাবে লেখা যায় চিন্তা করো তো। 9,500 কে আমরা এভাবে লিখতে পারি না যে, আমি দেখো এইভাবে লিখি, এভাবে ভাঙাই 100 ইন্টু 95, 100 কে 95 দিয়ে গুণ করলে দেখো 9,500 হয়। তাহলে যদি আমি এখানে একটা x আর এখানে একটা x গুণ করে দেই, এরপরে x ফ্যাক্টর অনুযায়ী ক্রস গুণ করি, তাহলে খেয়াল করে দেখো তো, প্রথমটা গুণ করলে হবে 100x আর দ্বিতীয়টা গুণ করলে হবে 95x, তাই না? আলটিমেটলি এটাকে যদি প্লাস ধরো, এটাকে যদি মাইনাস ধরো, এখানে প্লাস দেবে এখানেও মাইনাস, তাহলে মানে দুইটা রাশি থাকতে আছে। রাশি দুইটা কি কি? একটা হচ্ছে x প্লাস 100 আর একটা হচ্ছে x মাইনাস 95 ইকুয়াল 0। এখান থেকে যেটা বের হবে, এই যে এখানে করে দিই দেখো, এখান থেকে x ইকুয়াল দুইটা মান বের হবে, একটা মান হচ্ছে মাইনাস 100 আর একটা মান হচ্ছে 95। আচ্ছা তোমরা আমাকে বলো তো, যে মাইনাস 100 আসলে আমরা কি কখনো মানুষদেরকে বলি যে ওইখানে ওই বাসে ভ্রমণ করছে মাইনাস 100 জন, বা ওই বাসে ভ্রমণ করছে মাইনাস 13 জন, এরকম কিন্তু কখনো আমরা বলি না। তার মানে মাইনাস আসার কারণে এইটাকে বাদ দিয়ে দিবা, তার মানে আলটিমেটলি আমার রেজাল্ট হবে শুধুমাত্র 95। এটাই হচ্ছে আমার উত্তর, যে বাসে টোটাল যাত্রী ছিল 95 জন। আচ্ছা সো যারা যারা বুঝো নাই কমেন্টে আমাকে একটু জানাও। আর যারা বুঝছো তারা পরবর্তী অঙ্কের দিকে ফোকাস দাও। পরবর্তী অঙ্কটাও খুব সুন্দর একটা অঙ্ক, আমাদের নদীর অঙ্ক। নদীর অঙ্কগুলো করার ক্ষেত্রে আগে একটা জিনিস মনে করাইতে চাই তোমাদেরকে, স্রোতের অনুকূল আর স্রোতের প্রতিকূল এই বিষয়গুলো আসলে কি। স্রোতের অনুকূল কি জিনিস আর স্রোতের প্রতিকূল কি জিনিস খেয়াল করো। আমি যদি একটা বক্স আঁকি, দেখো এরকম একটা বক্স আঁকলাম, এই হচ্ছে আমার বক্সটা। আচ্ছা এইটা হচ্ছে আমার, এটাকে আরেকটু ছোট করে দেই। আচ্ছা এইটা হচ্ছে ধরো আমার স্থির বেগ। ধরো একটা নৌকা আছে, নৌকাটাকে মনে করো যে নদীর মাঝখানে রেখে দিছো, ধরো নদীতে কোনো স্রোত টোত নাই, তাহলে ধরো এটাকে আমি বললাম স্থির বেগ। এটাকে উপরে লিখিয়ে হবে যে স্থির বেগ, বা নৌকার বেগও বলতে পারো। ধরো এটা আছে ধরো যে 8 মিটার পার সেকেন্ড, মানে হচ্ছে সেকেন্ডে ধরো 8 মিটার করে যাবে এটা, বা এটার বেগ ছিল সেকেন্ডে 8 মিটার, কিন্তু এটা স্থির থাকার কারণে এটা ধরো গতি এই মুহূর্তে একদম 8 এ স্থির আছে, বাড়তেছে না কমতেছে না। দুই দিক থেকে এমন ভাবে এটা কি ইয়া করতেছে যে এটার গতি আছে 8 এ, খেয়াল করছো? আচ্ছা এখন ব্যাপারটা হবে এরকম, যদি স্রোতের অনুকূলে, ব্যাপারটা কি রকম? ব্যাপারটা হচ্ছে এরকম, ধরো স্রোতের বেগ আছে, যে এই পাশে আমি স্রোতের বেগ লিখি, স্রোতের বেগ যদি +2 হয়, +2 কেন লিখতেছি এটার ব্যাখ্যা একটু পরে দিব। আরেকটা এই পাশে স্রোতের বেগ লিখি, স্রোতের বেগ -2 হয়। আচ্ছা স্রোতের বেগ +2 আর -2 দিয়ে কি বোঝাচ্ছি? ধরো এটা স্থির বেগ বা এটা হচ্ছে নৌকার বেগ, এভাবে লিখতে পারি। আমি নৌকার বেগও দিয়ে দিই, অনেক ক্ষেত্রে তোমার বই দেখবা দাঁড়ের বেগও দেয়, নৌকার বেগ বা দাঁড়ের বেগ দিয়ে কথাটা বলে। আচ্ছা সো ব্যাপারটা কি রকম, স্থির বেগ কেন আমি বললাম? ধরো নৌকাটার বেগ হচ্ছে নৌকাটার নিজস্ব বেগ। আচ্ছা কোনো কিছুকে নিজস্ব বেগে, বেগের ক্ষেত্রে আমরা স্থির বেগ বলি। কোনো কিছু যখন স্থির থাকে, ধরো এটার গতি আছে, এটার সাপেক্ষে এটা স্থির ধরি আমরা। ধরো নৌকার বেগ হচ্ছে, স্থির বেগটা দিয়ে কমপ্লিকেট করে দেবো, ধরো নৌকার বেগ বলি তোমাদের জন্য, ধরো নৌকার বেগ বা দাঁড়ের বেগ হচ্ছে আমাদের জন্য 8 কিলোমিটার পার আওয়ার, বা ধরো প্রতি কিলোমিটারে ধরো
8 করে যায় বা যদি মিটারে ধরো 8 করে যায় একটা হইলেই হবে। ধরো আমাদের স্রোতের বেগ আছে এইদিকে ধরো +2, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা যদি একটা নদী চিন্তা করো, এটা একটা নৌকা, এটা একটা নৌকা, হ্যাঁ। তো এখন যদি আমি তোমাদেরকে বলি যে এই নৌকাটার বেগ হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার, মানে প্রতি ঘন্টা 8 কিলোমিটার বেগে যায়। এখন স্রোতের বেগ ধরো এইদিকে, এদিকে সব স্রোতের বেগ, স্রোত ওদিকে ওই নৌকাটাকে এইদিকে টানতেছে। তাহলে ব্যাপারটা এরকম না যে স্রোতের তো নিজস্ব একটা বেগ আছে, তাই না? স্রোতের নিজস্ব একটা বেগ থাকার কারণে ঘটনাটা এরকম হয়েছে যে স্রোতের বেগ ধরো 2 কিলোমিটার/আওয়ার, বা প্রতি কিলো আওয়ারে প্রতি ঘন্টায় 2 কিলোমিটার। তাহলে ব্যাপারটা হয় কি, অনুকূলে যখন থাকে এটাকে বলা হয় অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা এই জন্য বলি যে স্রোতটা আসলে আমার অনুকূলে আছে, মানে আমি যেদিকে যাচ্ছি স্রোত আমাকে ওইদিকে নিয়ে যাচ্ছে, আমার অনুকূলে আছে বলি আমরা, তাই না? তাহলে এই স্রোতটা হবে টোটাল, এই দুটো যোগ হয়ে যাবে, যোগ হয়ে আমার স্রোতের অনুকূলে বেগটা দাঁড়াবে 10 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে স্রোতের অনুকূলে। আরেকটা বিষয় হচ্ছে ধরো স্রোতের প্রতিকূল আরেকটা কথা তোমাদের বলে, এই জন্য আমি এই পাশে -2 লিখছি। যদি মনে করো তোমার নৌকা যাচ্ছে এইদিকে কিন্তু স্রোতের বেগ হচ্ছে উল্টা, তাহলে উল্টা দিকে 2 কিলোমিটার/আওয়ার, এই জন্য এটা -2 লিখছি। খেয়াল করে দেখো, উল্টা দিকে যদি 2 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে এরকম না যে তোমাকে বাধা দিচ্ছে যাইতে, তুমি এদিকে যাইতে যাচ্ছ কিন্তু তোমাকে ওরা টেনে এই পাশে নিয়ে যাচ্ছে, তাহলে ওকে বাধা দিচ্ছে না। এই জন্য তখন আমাদের এক্স্যাক্টলি যে বেগটা হবে ওটাকে বলা হয় স্রোতের প্রতিকূলে বেগ। ওইটা হবে 8 থেকে 2 বিয়োগ হয়ে যাবে, যদি 2 থাকে, যদি বেশি থাকে তাহলে বেশি বিয়োগ হবে। তাহলে 8 থেকে 2 গেলে কত হয়? 6 কিলোমিটার/আওয়ার বা 6 ধরো। তাহলে আবারও বলে দেই তোমাদেরকে, যখন নৌকার বেগ বা জারের বেগ দেয়া থাকবে, যখন স্রোতের বেগ যদি বলে যে স্রোতের অনুকূলে কত, তাহলে স্রোতের বেগটা যোগ হয়ে যাবে, আর যদি বলে স্রোতের প্রতিকূলে কত, তাহলে স্রোতের বেগটা কি করবো আমরা? বিয়োগ করে দিব। আচ্ছা, এবার আমরা আমাদের অঙ্কে চলে যাই। আমাদের কত নম্বর অঙ্ক? আমাদের বইয়ে 3-4টা বেশ কিছু অঙ্ক আছে। 3-4টা অঙ্কের আমরা অন্তত 2টা অঙ্ক দেখবো যে আমাদের অঙ্কগুলো কেমনে করছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি অঙ্কগুলো কেমনে করছে। আমাদের 18 নম্বর অঙ্কটা কি বলছে? আমাদের 18 নম্বর অঙ্কটা বলছে যে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। আচ্ছা, ও স্রোতের প্রতিকূলে, আমরা একটু লিখি বাংলা কথাগুলা, যে ও স্রোতের প্রতিকূলে ও ডি ঘন্টায় যায়। ও ডি ঘন্টায় কতটুকু যায়? ও ডি ঘন্টায় যায় ডি কিলোমিটার। আচ্ছা, ভালো কথা। আরেকটা কথা বলছে যে স্রোতের অনুকূলে, স্রোতের অনুকূলে স্রোতের অনুকূলে ও কিউ ঘন্টায় যায়, ডি লিখছে, সরি এটা হলো পি ঘন্টায় যায়, পি ঘন্টায় যায় ডি কিলোমিটার। আর স্রোতের অনুকূলে কিউ ঘন্টায় যায়, ও একই পথ, এই ডি কিলোমিটারে যায়। ধরো স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় যায় ডি কিলোমিটার, আর অনুকূলে কিউ ঘন্টায় যায় ডি কিলোমিটার। আচ্ছা, ভালো কথা। এখন বলছে যে স্রোতের বেগ ও নৌকার বেগ আলাদা আলাদা চাইছে, স্রোতের বেগ আর নৌকার বেগ আলাদা আলাদা চাইছে। আচ্ছা, এখানে ঘন্টার কিলোমিটার দেয়া আছে, মানে ঘন্টা মানে কি? সময়, তাই না? ঘন্টাকে আমরা কি বলবো? ধরি আমরা সময়। ঘন্টাকে আমরা চিন্তা করবো আমাদের এখানে সময় আকারে। আর এই যে ডি কিলোমিটার দেখতেছি না, এটাকে আমরা চিন্তা করব দূরত্ব আকারে। আমরা কিন্তু একটা সূত্র ইতিমধ্যে সবাই জানি যে আমরা যখন বেগ বের করি, বেগটা কিরকম হয়? আমাদের বেগটাকে আমরা হিসাব করি, আমি এই পাশে লিখি, আমাদের বেগটা হচ্ছে দূরত্বকে যখন আমরা সময় দ্বারা ভাগ করি তখনই আমরা বেগ পাই। তোমরা অলরেডি যারা পড়ে আসছো তাদের জানার কথা যে বেগটা কখন আমরা পাই? যখন কোনো একটা দূরত্বকে আমরা সময় দ্বারা ভাগ করি তখনই আমরা মূলত বেগ পাই। এটার একটা উদাহরণ কিরকম হতে পারে? ধরো আমরা যখন বেগ বের করি তখন বেগের একক হিসেবে আমরা কিন্তু এরকম লিখি যে মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার। ব্যাপারটা কিরকম দেখো তো, ইনভার্স মানে কি? এই যে এস এর উপরে -1 আছে মানে কি? মিটার উপরে থাকবে, এস টা নিচে থাকবে, এটারই তো লেখা যায় মিটার পার সেকেন্ড। আচ্ছা, তার মানে কি দেখো তো, মিটার উপরে মানে কি? দূরত্ব উপরে, আর এস নিচে মানে কি? এস মানে কি? এস কে কি বলবা? সরি, মিটার উপরে দূরত্ব বাই সময়, বেগ, মিটার পার সেকেন্ড, বেগ, ঠিকই তো আছে, মিটার পার সেকেন্ড, দূরত্ব বাই সময়, হ্যাঁ ঠিকই আছে। মিটারকে কি বলবা? দূরত্ব না? যেহেতু 10 মিটার, 20 মিটার, 30 মিটার, এগুলো তো আমাদের জন্য দূরত্বই। আর এখানে সেকেন্ডটা হচ্ছে আমাদের সময়। তাহলে খেয়াল করে দেখো, এই জিনিসটাকে আমরা বলি বেগ। তার মানে বেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। এখান থেকে লিখছি। আচ্ছা, এই কনসেপ্টটা আমরা এখানে ইউজ করব। এখানে কিভাবে ইউজ করব দেখো তো।
এখানে ইউজ করবো এভাবে যে আমাদের বলছে স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় যায় ডি কিলোমিটার আর অনুকূলে কি ঘন্টা যায় ডি কিলোমিটার। আচ্ছা কথা, ভালো কথা। এখন খেয়াল করে দেখো, যদি আমরা নৌকার বেগ ধরো x কিলোমিটার দিয়ে ধরে নিলাম, আর ধরো স্রোতের বেগটা আমরা ধরলাম y কিলোমিটার তোমাদের বোঝানোর জন্য। তার মানে স্রোতের অনুকূলে বেগটা কত হবে খেয়াল করে দেখো তো, অনুকূলে বলছি যোগ হয় তাই না, তাহলে স্রোতের অনুকূলে বেগটা হবে x প্লাস ওয়াই। আর তেমনি ভাবে স্রোতের প্রতিকূলে বেগটা কত হবে, স্রোতের প্রতিকূলে বেগটা হবে বিয়োগ হয় তাই না, x মাইনাস ওয়াই। নৌকার বেগ থেকে কিন্তু বিয়োগ করছি, দেখো নৌকার বেগটা x ধরছি, স্রোতের বেগটা y ধরছি, x মাইনাস ওয়াই। আচ্ছা ভালো কথা। তো এখন আমরা কি হিসাব করব, আমাদের কিন্তু দেয়া আছে d, আমাদের দেয়া আছে কি ধরো p আর d দেয়া আছে, তার মানে সময় আর দূরত্ব দেয়া আছে। কিন্তু এই যে অনুকূল আর প্রতিকূলে যেগুলো বের করছি x প্লাস আর x মাইনাস, এগুলো হচ্ছে বেগ। তাহলে এগুলো বেগে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, খেয়াল করে দেখো আমরা এভাবে করতে পারি যে আমাদের x প্লাস y কে আমাদের বেগ সমান কি বলছি, দূরত্ব বাই সময়। ও x প্লাস y কতটুকু দূরত্বে যায়, d দূরত্বে তাই না, আর কতটুকু সময় লাগে অনুকূলে কই, এই যে q পরিমাণ সময় লাগে, তাহলে লিখতে পারি না d বাই q, এটাকে তো 1 নাম্বার দাও। আর স্রোতের প্রতিকূলে কি বলছে যে x মাইনাস y দূরত্ব অতিক্রম করে, এটা আমরা বের করে নিছি। তাহলে এটা ও d দূরত্ব অতিক্রম করে কতটুকু সময়, p সময়, তাহলে এটা হলো 2 নাম্বার দাও। এরপর যেটা করবা সেটা হচ্ছে 1 নংকে 2 নংয়ের সাথে একবার যোগ করো, 1 নংকে 2 নংয়ের সাথে একবার বিয়োগ করো আলটিমেটলি, বা 1 নং থেকে কোন একটা মান নিয়ে তুমি 2 নংয়ে বসাও, আলটিমেটলি তুমি x এর একটা মান পাবা, যে মানটাকে আমরা বলবো স্রোতের অনুকূলে মান, আর y এর একটা মান পাবা, সরি সেটাকে আমরা বলবো নৌকার বেগ, আর y এর যে মান পাবা ওইটাকে আমরা বলবো স্রোতের বেগ। তাহলে এই দুটো মানই আমাদের বের করতে বলছে, এই দুটো মানই আমাদের জন্য চাইছে। অবশ্যই এই দুটো মান বের হবে আমার বেগ আকারে, আমাদের বলে দিছে কিলোমিটার পার ঘন্টা আকারে এটা লিখতে, তাহলে এটা হবে কিলোমিটার পার ঘন্টা, এটা আলটিমেটলি হবে আমার কিলোমিটার পার ঘন্টা। এই হচ্ছে আমার অঙ্কটা। আচ্ছা, সো তোমাদের বইয়ে এরকম আরেকটা অঙ্ক দিছে, দেখি অঙ্কটা আমরা সলভ করার চেষ্টা করি। এই অঙ্কটা যাদের বুঝতে কষ্ট হয়েছে, পরবর্তী অঙ্কটা আশা করি বুঝতে সহজ হবে। আমরা একটু দেখি আমাদের পরবর্তী অঙ্কটা কি চাইছে। পরবর্তীটা অঙ্কটা বোঝার আগে আমি একটু অনেকেই দেখতেছো, যারা দেখতেছো তারা লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আমরা আমাদের পরবর্তী অঙ্ক দেখাচ্ছি। আমরা আমাদের নৌকার অঙ্ক নিয়ে কথা বলতেছিলাম। আমাদের নৌকার দ্বিতীয় অঙ্কটা, তোমার বইয়ের 19 নাম্বার অঙ্কটা নিয়ে আমরা কথা বলবো এখন। আমরা অলরেডি 18 নাম্বার অঙ্কটা শেষ করছি, তো 19 নাম্বার অঙ্কটা দেখি আমাদের কাছে কি চাইছে। 19 নাম্বার অঙ্কটা আমাদের কাছে বলছে যে একজন মাঝির দাঁড় বেগ 15 কিলোমিটার, যে দাঁড় বেগ মানে বৈঠা, দাঁড়কে বৈঠা বলা হয় আর কি। দাঁড় বেগ 15 কিলোমিটার যেতে সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা লাগে। মানে টোটাল রাস্তাটা হচ্ছে আমার 15 কিলোমিটার একটা লম্বা রাস্তা, ধরো 15 কিলোমিটার একটা নদী, এই 15 কিলোমিটার নদী পার হইতে টোটাল সময় লাগে 4 ঘন্টা, 4 আওয়ার লিখলাম। আচ্ছা, এই 4 ঘন্টা কি শুধু যাইতে না, এই 4 ঘন্টা কিন্তু যাওয়ার পথে এবং আসার পথে, যাইতে এবং আসতে দুইটা মিলে লাগে 4 ঘন্টা। আচ্ছা ভালো কথা। এখন বলছে যে স্রোতের অনুকূলে যতক্ষণে 5 কিলোমিটার যায়, আচ্ছা বেগ দেয়া আছে, স্রোতের অনুকূলে বলছে ও, আচ্ছা আমরা লিখে ফেলি এখানে, স্রোতের অনুকূলে কতক্ষণ যায়, স্রোতের অনুকূলে ও 5 কিলোমিটার যায়। আচ্ছা ভালো কথা, 5 কিলোমিটার যায়, এবং স্রোতের প্রতিকূলেও 3 কিলোমিটার যায়। আচ্ছা, প্রতিকূলেও 3 কিলোমিটার যায়, এগুলো কিন্তু অবশ্যই বেগ দেয়া আছে। হ্যাঁ, বলছে দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করতে, দাঁড়ের বেগ ও স্রোতের বেগ নির্ণয় করতে। আচ্ছা, তা আমরা যদি এভাবে ধরে নেই, ধরো দেখো বুঝো কিনা, যে ও স্রোতের অনুকূলে একটা অংশ গেছে, প্রতিকূলে আরেকটা অংশ গেছে, তাই না? তা আমরা ধরে নেই যে টোটাল ওর সময় লাগে টি ঘন্টা, যেহেতু এখানে কিলোমিটার পার ঘন্টা নিয়ে কথা হচ্ছে, টোটাল সময় লাগে টি ঘন্টা। আচ্ছা, তাইলে ওর যদি যাইতে সময় লাগে ধরো টোটাল তো টি ঘন্টা, ওর যদি যাইতে সময় লাগে, এটা হচ্ছে যাওয়ার সময়, হ্যাঁ এই টি ঘন্টা হচ্ছে যাওয়ার সময়, যাওয়ার সময় ওর লাগে টি ঘন্টা। আচ্ছা, টোটাল যাওয়ার সময় এবং আসার সময় দুইটা মিলেও 4 ঘন্টা লাগে। যদি যাইতে টি সময় লাগে, তাহলে আসার সময় কত হবে বলতে পারবা কেউ? আসার সময়টা হবে আলটিমেটলি আমার 4 মাইনাস টি ঘন্টা না? 4 মাইনাস টি ঘন্টাটা কেন হবে আবার বলি, টোটাল যাওয়া এবং আসা মিলে আমার 4 ঘন্টা লাগতেছে। তাহলে আমি যদি ধরি যে আমার যাওয়ার ঘন্টাটা হচ্ছে মাত্র টি ঘন্টা, তাহলে আসার সময় কি লাগবে, 4 থেকে টি বিয়োগ করে দিলেই তো হচ্ছে। ধরো আরেকটা উদাহরণ যদি আমি এভাবে দিই, ধরো তুমি এখান থেকে তোমার স্কুলে যাবা,
স্কুলে যাওয়ার জন্য তোমার স্কুলে যাইতে এবং আসতে তোমার সময় লাগে টোটাল ধরো 8 মিনিট। হ্যাঁ, যদি তোমার যাওয়ার জন্য 4 মিনিট লাগে তাহলে আসার জন্য কয় মিনিট লাগবে? তুমি কি করছো, তুমি ক্যালকুলেশনটা এভাবে করছো, টোটাল যে যাওয়া আসার মিনিটটা থাকে ওইটা থেকে তুমি যাওয়ার সময়টা বিয়োগ করে দিছো। আমিও কিন্তু এখানে সেম কাজটাই করছি। আচ্ছা, সো পরবর্তীতে আমাদের বলছে যে এটা তো আমরা বের করলাম, এখন খেয়াল করে দেখো আমরা হিসাব করবো জানো কি, বেগ হিসাব করবো আগের অঙ্কটার মতো। আগের অঙ্কটা যেমন বেগ অনুপাত দেখেছি, তবে এক্ষেত্রে যোগ বিয়োগ করার সুযোগ নাই, তাই না? এক্ষেত্রে তো তাহলে এখন কি করা যায়, তাহলে হচ্ছে অনুপাত বের করা। অনুপাত বের করার সিস্টেমটা একদম সোজা। খেয়াল করে দেখো আমরা হিসাব করব বেগ। বেগ মানে কি, আমি একটু আগে বলছি, বেগ মানে হচ্ছে দূরত্বকে সময় দ্বারা ভাগ করা। আচ্ছা, তাহলে দূরত্বটা কি এখানে? আচ্ছা, দুইটার ক্ষেত্রে সময়টা লিখি। প্রথমটার ক্ষেত্রে সময় হলো t অনুপাত, দ্বিতীয়টার ক্ষেত্রে সময় হলো 4 - t ইকুয়াল। এখন প্রথমটার ক্ষেত্রে দূরত্ব কত? প্রথমটার ক্ষেত্রে দূরত্ব কিন্তু হবে 15 কিলোমিটার। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে দূরত্ব কত হবে? দ্বিতীয়টার ক্ষেত্রে দূরত্ব কিন্তু 15 কিলোমিটার। যেহেতু পুরাটা পরিধি 15 কিলোমিটার, তার মানে ওর একবার 15 কিলোমিটার যাইতে টি সময় লাগছে, আবার 15 কিলোমিটার থেকে ফিরে আসতে 4 - t সময় লাগছে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে এবং বলে দিছে যে স্রোতের অনুকূলে, এটা তো অনুকূলে ঠিক আছে, আর প্রতিকূলে 3 কিলোমিটার লাগে। তাহলে এটা কি রকম, যে স্রোতের অনুকূলে যদি 5 কিলোমিটার পার আওয়ার লাগে, তাহলে স্রোতের প্রতিকূলে লাগে 3 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ভালো কথা। এখন তুমি যেটা করতে পারো, এখান থেকে তোমার আলটিমেটলি তুমি যদি সমাধান করো, তোমার যেটা বের হবে সেটা হচ্ছে টি। টি বের হয়েছে ধরো 3/2। এখান থেকে সমাধান করার পরে সমাধানটা কেমনে করবা, এই অনুপাত চিহ্ন থাকলে ধরো 5:3 যদি থাকে, তাহলে পরবর্তী লাইনে 5/3 লেখা যায়। এগুলাকে এভাবে সাজানোর পরে টি সমান 3/2 ঘন্টা বের হবে। 3/2 ঘন্টা বের হওয়ার পরে তুমি যেটা করতে পারো, সেটা আরেকটা জিনিস তোমাদেরকে মনে করে আর কি। আমরা তখন কি আলোচনা করছি, যে ভি বা ভেলোসিটি, বা আমি যদি বাংলায় লিখতে তাহলে বলে বুঝবা যে বেগ মানে হচ্ছে দূরত্বকে সময় দ্বারা ভাগ করা, তাই না? বেগ মানে হচ্ছে দূরত্বকে সময় দ্বারা ভাগ করা। আচ্ছা, ভালো কথা, বেগ মানে হচ্ছে দূরত্বকে সময় দ্বারা ভাগ করা। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না যে দূরত্ব মানে কি? দূরত্ব মানে হচ্ছে বেগকে সময় দ্বারা গুণ করা, খালি কোনাকুনি গুণ করে দিলেই তো হবে। তাহলে বেগকে সময় দ্বারা গুণ করা। আচ্ছা, এই কনসেপ্ট অনুযায়ী আমরা পরবর্তীতে আগাবো। পরবর্তীতে কিভাবে আগাবো খেয়াল করে দেখো, আমি এই পাশে একটু আলোচনা করি। তাহলে দূরত্ব মানে হচ্ছে বেগ ইনটু সময়। তো এটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আলটিমেটলি আমার হবে, আমার বেগ কত ছিল এখানে, বেগ কত বের করছি, বেগ আমি বের করছি ধরো স্রোতের অনুকূলে যদি আমি বলি, স্রোতের অনুকূলে আমার বেগ হবে x + y। যদি আবার আগের মতো দাঁড়ের বেগ যদি x ধরো এবং সরি নৌকার বেগ যদি x ধরো আর স্রোতের বেগ যদি y ধরো, তাহলে স্রোতের অনুকূলে বেগ হচ্ছে x + y। তাহলে আর স্রোতের প্রতিকূলে স্রোতের অনুকূলে বেগের সাথে কি গুণ করব, সময়। সময় কত লাগছে স্রোতের অনুকূলে? t, তাই না? t এর প্রথমে ধরে নিছি আমরা, যাওয়ার সময় t লাগছে। আচ্ছা, তাহলে ইকুয়াল কি লিখতে পারি আমরা, 15 কিলোমিটার। যেহেতু দূরত্ব সমান, তাহলে দূরত্ব 15 কিলোমিটার। এটা একটা ফাংশন, এটা দিয়ে মনে করো বের করবা। আর টি এর মান তো অলরেডি আমরা জানি, টি এর মান বসাই ফেলবো এখানে। তো এখানে একটা সমীকরণ বের হবে 1 নাম্বার। আরেকটা জিনিস হচ্ছে, ধরো আরেকটা স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে এখানে কি বলছি, অবশ্যই x - y হবে, এটা তো সবাই শিওর। এখন আবার বেগ তো x - y, কিন্তু সময়টা কত? সময় কিন্তু এখন স্রোতের প্রতিকূলে আসার সময় সময় লাগছে 4 - t, তাই না? এখন কিন্তু গুণ করতে হবে 4 - t। টি এর মান তো অলরেডি তুমি বের করছো, তোমার তো প্যারা নাই। আচ্ছা, তো ইকুয়াল কত, আবার আগের মতো 15 কিলোমিটার। এখান থেকে একটা সমীকরণ বের হবে, এটা হবে 2 নাম্বার। এই দুইটা সমান সমীকরণ যদি তুমি সলভ করো, আলটিমেটলি তুমি x এবং y এর মান পেয়ে যাবা। আর x আর y এর মান মানেই হচ্ছে আমার নৌকার বেগ আর স্রোতের বেগ। আচ্ছা, তো এই অঙ্কটার ধরো, হ্যাঁ, এই অঙ্কটার আরেকটা ছোট্ট নিয়ম আছে। আরেকটা ছোট্ট নিয়ম যদি আমি তোমাকে বলি, দেখো আমার কোশ্চেনটা কিরকম ছিল। আমার কোশ্চেনটা ছিল যে একটা নৌকা, ধরো নদীর দূরত্ব হচ্ছে আমার 15 কিলোমিটার। হ্যাঁ, তো যাওয়া এবং আসায় টোটাল আমার খরচ হয় 4 কিলোমিটার। যাওয়া আর আসায় যদি আমার 4 কিলোমিটার খরচ, এই 4 ঘন্টা খরচ হয়, তাহলে ওরা জানতে চাইছে যে দাঁড়ের বেগ আর স্রোতের বেগ নির্ণয় করো। ওরা স্রোতের অনুকূলে একটা বেগ, স্রোতের প্রতিকূলে একটা বেগ দিয়েছে। ঘটনাটা যদি আমি এভাবে সাজাই, খেয়াল করো তো, দেখো যাওয়া আর আসা, মনে করো এটা হচ্ছে যাওয়া যোগ আসা, তার মানে আমার টোটালটা না, তার মানে আমার মোট না, যাওয়ার আসাই তো আমার মোট। আচ্ছা, এখন যাওয়াটা না আমি এভাবে লিখবো, ধরো আমি সময় হিসাব করতেছি, সময় টোটাল কত ঘন্টা লাগছে, 4 ঘন্টা। সময় কতক্ষণ লাগছে, 4 ঘন্টা যাইতে আসতে। যাওয়ার সময়টা আমি কিভাবে লিখবো, আবার 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 খেয়াল করে দেখো, আমি এখানে আবার লিখি, আমার বেগ সমান আমরা পড়ছি দূরত্বকে যদি সময় দ্বারা ভাগ করো তাইলে পাওয়া যায় বেগ।
তাহলে এখান থেকে যদি তুমি সময় বের করতে চাও, সময় কি আকারে লিখবা? সময় আকারে লিখবা যে দূরত্ব বাই হবে বেগ এখন, তাই না? আচ্ছা, ভালো কথা। কারণ দূরত্বটা কত, দূরত্ব কিন্তু ওরা বলে দিছে যে দূরত্ব হচ্ছে যাইতে সময় লাগে, দূরত্ব যাওয়ার জন্য দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, আসার জন্য দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। আচ্ছা, যায় কিভাবে বলছে তাও বলে দিছে, যায় হচ্ছে স্রোতের অনুকূলে, তাহলে x প্লাস ওয়াই, তাই না? অনুকূলে তো x প্লাস ওয়াই হবে, নৌকার বেগ আর স্রোতের বেগের যোগফল। আর আসার সময়টা কি হবে? x মাইনাস ওয়াই। তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে x আর y এর মানটা এখান থেকে বের করতে পারবে। এখান থেকে উত্তরটা লেখা যায় খুব সহজে। তখন আলটিমেটলি যে সুবিধাটা পাবা সেটা হচ্ছে তোমার আর কষ্ট করে ওই যে স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যায়, প্রতিকূলে 3 কিলোমিটার যায়, 5 আর 3 এর ব্যবহার করা লাগবে না। এভাবে অঙ্কটা করতে পারো, অঙ্কটা খুব ইজিলি মিলে যাবে, এই হচ্ছে কথা। আর যদি 5 কিলোমিটার 3 কিলোমিটার আমলে আনতে চাও তাহলে আগে নিয়ে অঙ্কটা করতে হবে। যেভাবে করতে পারো আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে, উত্তর একরকমই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো স্রোতের অঙ্ক তো গেল। আমাদের স্রোতের অঙ্ক যাওয়ার পর আমাদের যেই অঙ্কগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের বলা যায় যে চৌবাচ্চার অঙ্ক। আমরা চৌবাচ্চা দেখছি না, আমাদের এখন যে নলকূপ বলি যেগুলো আমরা, যেগুলো থেকে পানি তুলি, অঙ্কগুলো আমাদের দেয়া আছে। ওই অঙ্কগুলো আমি একটু যদি আলোচনা করি, তোমার বইয়ে প্রায় উদাহরণ সহ 3-4টা অঙ্ক তোমার বইয়ে দেয়া আছে। আমি যদি চৌবাচ্চার একটা অঙ্ক আলোচনা করি, দেখো চৌবাচ্চার 21 নম্বর অঙ্কটা খেয়াল করে দেখো। ধরো এটা একটা চৌবাচ্চা দেয়া আছে, আমার বলছে যে একটা নল দ্বারা, ধরো বাইরে থেকে একটা নল দিলাম, এই নল দ্বারা 12 মিনিটে আমার চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যায়, 12 মিনিটে। আর অপর আরেকটা নল আছে, ধরো এই নলটা আমি এদিক দিয়ে দিলাম, এই নলটা দিয়ে ধরো 1 মিনিটে প্রায় 15 লিটার পানি বের হয়ে যায়। কি বলছে আবারও বলি, এর একটা নল আছে, এই নল দিয়ে কত পরিমাণ পানি ঢুকে তা বলে দেয়া নাই আমার, তবে পূর্ণ হইতে টোটাল সময় লাগে 12 মিনিট। আরেকটা নল আছে যেটাতে 1 মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায়। এখন আমাকে বলছে চৌবাচ্চাটা খালি অবস্থায়, ধরো চৌবাচ্চাটার কোনো পানি নাই। এখন এই সময় যদি আমি এক কাজ করি, যে আমি আমার এই নলটাকেও খুলে দিছি, এই নলটাকেও খুলে দিছি একসাথে, তো এটা দিয়ে পানি ঢুকতেছে, এটা দিয়ে পানি বের হচ্ছে। এখন ওরা বলছে যে একসঙ্গে যখন খুলে দেই তখন চৌবাচ্চাটা পূর্ণ হইতে সময় লাগে মাত্র 48 মিনিট। 48 মিনিট টাইম লাগে। এখন কথা হচ্ছে 48 মিনিট যদি টাইম লাগে তাহলে চৌবাচ্চাটা টোটাল কত লিটার পানি ধরে? আমার প্রশ্নটা হচ্ছে চৌবাচ্চাটা টোটাল কত লিটার পানি ধরে। সিস্টেমটা একবারে সহজ, আর আমি প্রশ্নটা আবার তোমাদেরকে বলতেছি তোমাদের সুবিধার্থে। দেখো, ওরা বলতেছে যে একটা পানির নল দিয়ে 12 মিনিটে পুরো চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যায়, পুরো চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যাবে। দ্বিতীয় যে ফ্যাক্টরটা সেটা বলছে আরেকটা পাইপ আছে বা আরেকটা নল আছে যেটা হচ্ছে নিচে দিয়ে, ওইটা দিয়ে 1 মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায়, মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায়। আচ্ছা, ভালো কথা। ওরা বলতেছে যে যদি দুইটা লাইন একসাথে খোলা থাকে তাহলে এদিক দিয়ে পানি ঢুকতেছে, এদিক দিয়ে পানি বের হচ্ছে। দুইটা লাইন যদি একসাথে খোলা থাকে তাহলে টোটাল পানিটা ভরতে সময় লাগে 48 মিনিট। এখন ওরা বলতেছে যে টোটাল কত লিটার পানি পুরাটা চৌবাচ্চার মধ্যে ধরবে। আমরা কিভাবে বের করবো? একদম সোজা, একদম সোজা। খেয়াল করে আমরা ধরে নেই, ধরি টোটাল চৌবাচ্চাটা আমাদেরকে পানি ধরে, ধরো ভি লিটার ধরে নিলাম আর কি, যে ভি লিটার পানি ধরে, ভি লিটার পানি ধরে। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, খেয়াল করো তো, এই যে এটার জন্য চিন্তা করো তো, এই যে 1 মিনিটে 15 লিটার পানি বের হয়ে যায়। আচ্ছা, তো এটার জন্য একটু আমরা এভাবে লিখি, ধরো যে অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের হয়ে যায়, 1 মিনিটে পূর্ণ হয় b/12 লিটার পানি। আচ্ছা, আমরা যদি এভাবে লিখি, ধরো 12 মিনিটে পুরাটা, প্রথমে আমাদের প্রশ্নে কি বলা আছে, 12 মিনিটে পুরাটা চৌবাচ্চা পূর্ণ হয়ে যায় 12 মিনিটে। তাহলে এখন এই যে ভি লিটার, এটা তো আমাদের বের করতে বলতে, তাহলে আমরা এভাবে বলতে পারি না? আমরা এভাবে বলতে পারি যে ভি লিটার পানি পূর্ণ করতে সময় লাগে, ঐকিক নিয়ম আর কি, সময় লাগে কত মিনিট? 12 মিনিট। আমার প্রশ্নের প্রথম দিকে বলা আছে, তাহলে আমরা বলতে পারি না যে 1 লিটার পানি পূর্ণ করতে কত সময় লাগবে? অবশ্যই কি হবে আমাদের হবে, আচ্ছা আমরা উল্টা যদি চিন্তা করি যে 12 মিনিটে পূর্ণ করে ভি লিটার, যেহেতু আমাদের লিটার বের করতে বলছে। আচ্ছা, আমি একটু এভাবে লিখি, আবার ধরো 12 মিনিটে পূর্ণ হয় ভি লিটার পানি, 12 মিনিটে পূর্ণ হতে সময় লাগে, 12 মিনিটে পূর্ণ হয় ভি বাই এত লিটার পানি, পূর্ণ
পূর্ণ হয় ভি লিটার পানি। তাহলে 1 মিনিটে কতটুকু পানি পূর্ণ হবে? এরকম হবে না, ভি বাই 12 লিটার পানি 1 মিনিটে। 1 মিনিটে পূর্ণ হবে কত লিটার পানি? ভি বাই 12 লিটার পানি। 1 মিনিটের হিসাবটা করছি। 1 মিনিটের হিসাবটা কেন করছি জানো? কারণ 1 মিনিটে কতটুকু পানি নির্গত হয় তা দেয়া আছে। আমি আবার বলি, আমি কি বের করব? 1 মিনিটে কতটুকু পানি বের হয় এবং 1 মিনিটে কতটুকু পানি ঢুকে, দুটা বের করব একসাথে। 1 মিনিটে কতটুকু পানি বের হয় অলরেডি আমার দেয়া আছে কোশ্চেনে, বলছে 1 মিনিটে 15 লিটার পানি বের হয়। আর 1 মিনিটে কত লিটার পানি ঢুকে তা আমি অলরেডি বের করে ফেলছি, ভি বাই 12। ভি ধরছি সম্পূর্ণ পানিটাকে। আচ্ছা, ভালো কথা। এখন খেয়াল করে দেখো, নল দুইটা যখন তুমি একসাথে দিবা তখন এরকম না যে পানি ঢুকতেছে মাইনাস পানি বের হচ্ছে। কত লিটার পানি বের হচ্ছে? 15 লিটার পানি বের হচ্ছে। এইটা মানেই তো আলটিমেটলি আমার সম্পূর্ণ ভি লিটার পানি। আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে একটা চৌবাচ্চার কথা বলি তোমাদেরকে, দেখো তো, এখানে একটা নল দিলাম, এখানে আরেকটা নল দিলাম। এখানে ধরো আমার 15 লিটার পানি ঢুকতেছে প্রতি মিনিটে। 15 লিটার না, 5 লিটার দিই। আর প্রতি মিনিটে বের হচ্ছে ধরো 2 লিটার করে। তাহলে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা কিরকম বলো? এই যে প্রতি মিনিটে 5 লিটার করে ঢুকতেছে আর প্রতি মিনিটে 2 লিটার করে বের হচ্ছে, এটাকে তুমি কি বলবা? তাইলে তুমি হিসাব করবে এরকম যে আমার 1 মিনিটে কত লিটার পানি ঢুকতেছে আর 1 মিনিটে কত লিটার পানি বের হচ্ছে। তাহলে 1 মিনিটে যত লিটার পানি ঢুকতেছে, এই ধরো এখান থেকে একটু পর্যন্ত পানি ঢুকতেছে, ধরো একটু পর্যন্ত পানি ঢুকছে, এবং 1 মিনিটে ধরো 2 লিটার করে পানি বের হয়ে যাচ্ছে, ধরো এতটুকু পরিমাণ পানি বের হয়ে যাচ্ছে। এতটুকু পরিমাণ হচ্ছে টোটাল ঢুকছে পানি, মানে পূর্ণ হইছে। এই যে এতটুকু পানি, আমি যদি একটু কালার পেন দিয়ে দেখাই, খেয়াল করে দেখো, এতটুকু পরিমাণ পানি হইছে আমার পূর্ণ হইছে, আর এতটুকু পরিমাণ পানি আমার খালি হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি যে এই যে এতটুকু পানি আছে, এতটুকু পানি তো হবে আমার আলটিমেটলি যতটুকু পানি চৌবাচ্চা এখন অবস্থান করতেছে, আমি ওইটা বের করার জন্যই কি করছি, যতটুকু পানি ঢুকতেছে সেই পরিমাণ পানি থেকে যতটুকু পানি বের হচ্ছে তা বিয়োগ করে দিচ্ছি, ওইটাই হবে আমার টোটাল আয়তনের পরিমাণ। তাহলে এটা যদি হয় আলটিমেটলি এটা সমাধান করার পরে তুমি পাবা ভি সমান, এই ভি সমান তুমি আলটিমেটলি পাবা 240 লিটার। তার মানে চৌবাচ্চাটাতে টোটাল 240 লিটার পানি ছিল, পানি ধরেছিল। কথা বোঝা গেছে? এই হচ্ছে মোটামুটি চৌবাচ্চার অঙ্ক। চৌবাচ্চার অঙ্কগুলো খুবই সোজা, খুব বেশি কষ্ট হবে না চৌবাচ্চার অঙ্কগুলো করতে। তোমার বইয়ের 8 এর তোমরা যে পাটিগণিত পড়ছো, ওই পাটিগণিত রিলেটেড কিছু ম্যাথ দেয়া আছে। ম্যাথগুলো মূলত তোমাদের শতকরা হিসাবের উপরে, শতকরা হিসাবে যে চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারে কিছু ম্যাথ দেয়া আছে। তো ওইখান থেকে যদি আমি তোমাদের জন্য একটা ম্যাথ বলি, একটু খেয়াল করে দেখো। ম্যাথগুলো অত্যন্ত সহজ, আশা করি তোমাদের খুব একটা কষ্ট হবে না। একটা সূত্র শুধু মনে করা দিতে চাই তোমাদেরকে। সূত্রটা হচ্ছে I সমান পি এন আর। I সমান পি এন আর। আচ্ছা, এখানে আমার আইটা কি, পিটা কি, এনটা কি, আরটা কি? পি মানে হচ্ছে আমার মূলধন, পি দিয়ে শুরু করি। পি মানে হচ্ছে আমার মূলধন। আইটা মানে হচ্ছে আমার মুনাফা বা ইন্টারেস্ট যেটাকে আমরা বলি। এনটা হচ্ছে আমার সময়, এখানে লিখি এনটা হচ্ছে আমার সময়। আর আরটা হচ্ছে আমার মুনাফার হার, যেটাকে আমরা বলি পার্সেন্টেজ, মুনাফার হার। আরেকটা সূত্র ছিল এরকম, ধরো এ সমান অনেকে লেখে মুনাফা সহ লব্ধি, লব্ধি মুনাফা বলা হয় এটাকে। এ সমান অনেকে লেখে পি প্লাস পি এন আর। মানে ব্যাপারটা এরকম দেখো, মানে হচ্ছে মুনাফা পি বা পি প্লাস আইও লিখতে পারি আমি, পি প্লাস আই সমানই তো আবার পি এন আর লিখতে পারি নাকি? আচ্ছা, ওইটা দেখছি। তাহলে পিটাকে কমন নিলে 1 প্লাস এন আর। এই জিনিসটা আমি একটু বলবো তোমাদেরকে। এই ব্যাপারটা কি, এই সমান যে লব্ধি মুনাফা কেন এটা হলো, ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। ধরো তুমি একটা ব্যবসায় তোমার টাকা ইনভেস্ট করছো, ধরো তুমি 500 টাকা বা 5000 টাকা। তো এখন তোমার মুনাফা হইছে 500 টাকা। তাহলে টোটাল এখন তোমার লব্ধি মুনাফা কত হবে? এটাকে লব্ধি মুনাফা বলা হয়। এটা টোটাল হচ্ছে 5500 টাকা। এই 5500 টাকাকে আমি এ দিয়ে লিখছি, এই 500 কে আমি আই দিয়ে প্রকাশ করছি, যেটা হচ্ছে আমি বের করব পি এন আর সূত্র দিয়ে। আর এই যে 5000 টাকা দেখতেছো না, এটা হচ্ছে আলটিমেটলি আমার পি বা মূলধন ছিল। এই হচ্ছে আমার সূত্রটা।
আচ্ছা, তো এই সূত্রটা দিয়ে তোমাদের বইয়ে বেশ কিছু অঙ্ক আছে, আমি একটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের আজকে দেখাবো, সেটা হচ্ছে তোমার বইয়ের 28 নম্বর অঙ্কটা। 28 নম্বর অঙ্কটা নিয়ে যদি আমি একটু কথা বলি, 28 নম্বর অঙ্কটা কিরকম অঙ্ক দেখো তো, খেয়াল করে দেখো। আমাদের 28 নম্বর অঙ্কটা দেয়া আছে। 28 নম্বর অঙ্কটা হচ্ছে কোন আসল 3 বছরে সরল মুনাফা সহ 460 টাকা। সরল মুনাফা, সরল মুনাফা মানে কিন্তু আমার আয়, হ্যাঁ। তো 3 বছরে সরল মুনাফা সহ, সরল মুনাফা সহ মানে বুঝাইছে মানে আয় সহ, তার মানে এখানে আমার আসবে এ। এ মানে হচ্ছে লব্ধি মুনাফা। এ মানে আমি অলরেডি একটা সূত্র জানছি, এ মানে হচ্ছে অবশ্যই আমার মুনাফার সাথে মূলধনটা যোগ করতে হয়, তাই না? মূলধনটা যোগ করলে আলটিমেটলি পি প্লাস পি এন আর, আলটিমেটলি এখান থেকে পি কমন নিলে 1 প্লাস এন আর। আচ্ছা, এখন কি বলছে, দুইটা কেস বলা আছে। একটা কেসে বলছে ওরা যে 3 বছরে, ধরো 3 ইয়ারে ও সরল মুনাফা আসছে 460 টাকা, 460 টাকা। এবং আরেকটা কেসেও বলছে যে 5 বছরে ও সরল মুনাফা আসছে 600 টাকা, সরি 600 টাকা। এখন মুনাফার হার বা আর চাইছে, বলছে মুনাফার হার বের করে দেখাইতে। এখন আমরা তো মুনাফার হার জানি না, তাই না? আমাদেরকে ধরে নিতে হবে। ধরলাম যে মুনাফার হার হচ্ছে x%। x%-এর কথা আসলেই তো আমাদের মনে আছে সাথে একটা, আচ্ছা x-টাকে এইভাবে না লিখি, এইভাবে লিখি, তাহলে মাথায় চলে আসবে x ইনটু 1/100, তাই না? 100 1/100 লিখলে আবার পার্সেন্টেজ দেওয়ার দরকার নাই। আচ্ছা, ধরলাম আমাদের মুনাফার হার x%। এখন প্রথম শর্ত মতে দেয়া আছে কি, আমাদের দুইটাই কিন্তু কিসের মান দেয়া আছে, এই টোটাল হিসাব করলে আমাদের দুইটাই দেয়া আছে a এর মান, তাই না? লব্ধি সহ মুনাফা কি জানি বলছে আমাদের, সরল মুনাফা সহ এত টাকা আসছে। তাহলে প্রথম ক্ষেত্রে ধরো 1 নাম্বার কেসটা হবে আমার এরকম যে p ইনটু 1 প্লাস nr, n কত 3 বছরে, আর কত আর আমরা জানি না, তাই না? আর কে আমরা ধরে নিছি x। আচ্ছা, তাহলে x তো x% তো লেখার দরকার নেই, এখানে 1/x/100 লিখলাম, তাই না? x ইনটু 1/100 বা x ইনটু 1/100 বা এটা x/100 লেখা যায়। এটা সমান আমার প্রথম ক্ষেত্রে কত দেয়া আছে, 460 টাকা। দ্বিতীয় কেসটা কিরকম, দ্বিতীয় কেসটায় বলা আছে যে 5 বছরে, তাই না? আমরা ধরলাম যে আমাদের p ইনটু p তো আমরা জানি না, তাই না? 1 প্লাস ধরো nr, এখানে n হচ্ছে 5 বছর আর x তো x ই, তাহলে 1/100 ইকুয়াল এটা কত দেয়া আছে, 600 টাকা। এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই দুইটা সমীকরণকে, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার দেখতেছো না, এই দুইটা সমীকরণকে যদি দিছি নাম, এই দুইটা সমীকরণকে আমাদের সমাধান করা। সমাধান করার জন্য যেটা সুবিধা, সেটা সবচেয়ে সুন্দর সুবিধা হচ্ছে 1 নংকে 2 নং দিয়ে ভাগ দিতে পারো। ভাগ দিলে দেখো পিটা কাটাকাটি চলে যাবে, তাই না? বা 2 নংকে 1 নং দিয়ে ভাগ দাও, ধরো 2 নংকে 1 নং দিয়ে ভাগ দাও, 2/1। লাভটা কি হবে জানো? তোমার এই যে অতিরিক্ত পি দেখতেছো না তুমি, এই পিটা উপরে নিচে ভাগ দিলে কাটাকাটি চলে যায়। খেয়াল করছো, কাটাকাটি চলে যায়। তোমার তো এখানে পি চাই না এই প্রশ্নে, এজন্য পিটাকে যদি বাদ দিয়েও দাও তোমার খুব একটা সমস্যা হবে না। তোমার যেটা বের করা লাগবে সেটা হচ্ছে x। তাহলে 2 যদি ভাগ করো আলটিমেটলি তোমার আসবে x সমান আসবে 700/25। 700 কে আলটিমেটলি 25 দিয়ে ভাগ করলে হয় সম্ভবত 28, হ্যাঁ 28। তাহলে আলটিমেটলি আমার মুনাফার হার হচ্ছে 28%। এটাই হচ্ছে আমার উত্তর। এই হচ্ছে মুনাফার হার অঙ্ক। তো এইটা, এই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে আমাদের। অঙ্কটা হচ্ছে, আবারও বলে দিই, সরল মুনাফা যদি আমাদের প্রশ্নে সরাসরি চায় তাহলে আমাদের আই সমান পি এন আর। আই মানে কি, আই মানে হচ্ছে এখানে সরল মুনাফা, পি মানে কি, পি মানে হচ্ছে এখানে মূলধন, এন মানে হচ্ছে কয় বছরে ওরা মূলধনটা পাইছে, মুনাফাটা পাইছে, আর আরটা হচ্ছে মুনাফার হার, ঠিক আছে? আর এর কথা যখন আসবে তখন হচ্ছে লব্ধি সহ মুনাফা। অর্থাৎ আমরা মূলধনটা সহ যোগ করে দিব, খালি আমি একবার পি এর সাথে আবার পি এন আর যোগ করে দিব, তাহলে হবে পি ইনটু 1 প্লাস এন আর। ওই সূত্র দিয়েই আমরা আলটিমেটলি অঙ্কটা করব। তোমার বইয়ের 32 নাম্বার একটা চমৎকার অঙ্ক দেয়া আছে। অঙ্কটা দেওয়ার আগে আমি একটু দেখে নিই অনেকেই জয়েন করছো। তোমরা যারা জয়েন করছো তারা খুব দ্রুত, এখনো আমাদের প্রায় একটা অঙ্ক বাকি আছে, আমরা একটা অঙ্ক করেই মোটামুটি আজকে ক্লাসটা শেষ করব। এর আগে তোমাদেরকে একটু বলে আবার মনে করাই দিতে চাই যে আমাদের একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব শুরু হয়েছে, মোটামুটি আমাদের স্পিকিং ক্লাব বলা যায় এটাকে। তো তোমরা যারা জয়েন করতে যাচ্ছ শীঘ্রই জয়েন করে ফেলো। আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবের কার্যক্রম শুরু হয়ে গেছে, অলমোস্ট শুরু হয়ে যাবে বলতে গেলে। যে তোমরা যারা জয়েন করতে চাও বা ইংরেজিতে তাদের দক্ষতা বৃদ্ধি করার দরকার আছে, তারা খুব সহজেই তাদের অংশগ্রহণ করলে উপকৃত হবা। আচ্ছা, সো আমরা আমাদের লাস্ট ম্যাথটা, আজকে লাস্ট ম্যাথটা দেখতে চাই, আমাদের 32 নাম্বার ম্যাথটা। আমাদের 32 নাম্বার ম্যাথটা আমাদের কাছে কি চাইছে, আমাদের 32 নাম্বার ম্যাথ
একটা আমাদের কাছে বলছে যে একটা মিষ্টির কথা বলছে, যে একটা মিষ্টির উপর ভ্যাট সংযোজন করছে। ওরা একটা মিষ্টির উপর ভ্যাট দিছে, আমাদের 32 নম্বর অঙ্কটা বলছে এই ধরো আমাদের মিষ্টিটা, এই মিষ্টিটার উপরে ভ্যাট দিছে। ওরা ভ্যাট কত দিছে? ওরা ধরো x% ভ্যাট দিছে, মিষ্টির উপরে ভ্যাট বসিয়েছে, দেখছো? তাহলে x% ভ্যাট বসানোর পরে বলছে যে একজন বিক্রেতা p টাকার মিষ্টি ক্রয় করছে। একজন বিক্রেতা, এই মনে করো বিক্রেতা আসছে, এই বিক্রেতা আইসা p টাকার মিষ্টি ক্রয় করছে, p টাকার মিষ্টিটাও নিয়ে গেছে। এখন p টাকার মিষ্টি যখন নিয়ে গেছে, ওই মিষ্টির মধ্যে মিষ্টি কত টাকা, ও আচ্ছা, p টাকার মিষ্টি যদি ও কিনে নিয়ে যায় তাহলে তাকে কত পার্সেন্ট ভ্যাট দিতে হবে, কত পরিমাণ বা কত পার্সেন্ট ভ্যাট দিতে হবে। আর কি কি ইনফরমেশন দেয়া আছে? আর দুইটা ইনফরমেশন দেয়া আছে, ইনফরমেশন গুলো আমি একটু নিচে লিখে আমি এবার সংখ্যাটা করব। x সমান দেয়া আছে যে 15 এবং p সমান দেয়া আছে 2300। আচ্ছা ভালো কথা, এখন এগুলা যে দেয়া আছে এটাতে কিভাবে বের করব? খেয়াল করে দেখো, একটা কথা ওরা বলে দিছে যে p টাকা দিয়ে ওরা কি করছে, p টাকার মিষ্টিতে মনে করো ভ্যাটের পরিমাণ আছে। আচ্ছা ভালো কথা, আমরা একটু ধরে নেই যে, আমরা ধরে নিই যে ভ্যাটের পরিমাণ হচ্ছে y, ধরো yটা হচ্ছে আমার ভ্যাট। ভালো কথা, এখন কিনছে কি মিষ্টি, p টাকা মিষ্টি কিনছে। তাহলে আমি যদি চিন্তা করি যে আমি ভ্যাট বাদে মিষ্টিটার পরিমাণ বের করব, ভ্যাট বাদে মিষ্টিটার বিক্রয় মূল্য ধরি আমি বের করি, ভ্যাট বাদে মিষ্টিটা কত দিয়ে কিনছিল লোকটা, ভ্যাট বাদে মিষ্টির বিক্রয় মূল্য ধরো বিক্রয় মূল্য কত হবে? তোমরা অবশ্যই জানো যে ভ্যাট বাদে মিষ্টির বিক্রয়টা হবে, যেহেতু ভ্যাটটাকে y ধরছি আর ও p টাকা দিয়ে কিনছে, তাহলে p - y হবে আলটিমেটলি আমার ভ্যাট বাদে মিষ্টির বিক্রয় মূল্য। আচ্ছা ভালো কথা, এখন খেয়াল করে দেখো x% ভ্যাট বসাইছে কতটুকুর উপর, এই যে p - y এর উপর। এখন এখন ধরো আমরা শুধু মিষ্টির দামটা জানি, কারণ মিষ্টির দামের উপর আমরা x% ভ্যাট বসাবো, তাহলে ব্যাপারটা এরকম না যে x%, ব্যাপারটা এরকম হবে না যে p - y এর শুধুমাত্র মিষ্টিটার উপর p - y এর উপর আমি কত পার্সেন্ট ভ্যাট বসাইছি, x%। তো এটাকে তুমি আলটিমেটলি করো, x কে লিখবে x/100, তাহলে আলটিমেটলি তুমি পাবা p - y * x/100। এটা কিসের পরিমাণ? এটা কিসের পরিমাণ? এটা হচ্ছে আমার x% ভ্যাট যে বসাইছো মিষ্টির উপরে, ভ্যাটের পরিমাণটা শুধু এটা। আচ্ছা ভালো কথা, এটা তুমি ভ্যাটের পরিমাণটা এখন বের করে ফেলছো। এখন তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি কিন্তু ধরে নিছো যে তুমি ভ্যাটটাকে y ধরে নিছো, তাহলে একদম সোজা, তাহলে এই y টা সমান লিখতে পারো যে ভ্যাট তো দুইভাবে বের করছো, y মানে y সমান লিখতে পারো x p - y/100। আলটিমেটলি এখান থেকে তুমি দুইটা যেহেতু y আছে, তুমি y সমান কিছু একটা বের করতে পারবা। y সমান তুমি, বা এখানে ডাইরেক্ট মানও বসা দিতে পারো তোমার ইচ্ছা। y সমান তুমি আলটিমেটলি সলভ করলে পাবা px বাই কত, x প্লাস 100, বা ডাইরেক্ট মান বসাবো, তাতে কোনো সমস্যা নেই, মান বসালে আলটিমেটলি তুমি যেটা পারবা। এটা হচ্ছে আমার আলটিমেটলি ভ্যাটের পরিমাণ। হ্যাঁ, আমি কি করছি, আমি x গুলাকে একসাথে নিয়ে আসছি, y গুলোকে একসাথে নিয়ে আসে একটা সমাধান দ্বারা করাইছি। এটা হচ্ছে আমার ভ্যাটের পরিমাণ, এটা হচ্ছে আমার ভ্যাটের পরিমাণ। এটাও কিন্তু আমার কাছে জানতে চাইছে, এবং জানতে চাইছে যদি x সমান 15 আর 2300 হয় তাহলে ভ্যাটের পরিমাণ কত হবে। তাহলে এখানে বসায় দাও, x সমান হবে আলটিমেটলি y সমান, y তোমার ভ্যাট আলটিমেটলি হবে x সমান হচ্ছে 15 বলছে না, 15, আর p সমান বলছে 2300, 2300, আর এখানে x সমান হচ্ছে 15 প্লাস 100। আলটিমেটলি এটা সলভ করলে তুমি দেখবা 1500 2300, আলটিমেটলি এটা আসবে 300 টাকা। তার মানে আমার দেখো, আমাকে টোটাল 300 টাকা ভ্যাট দিতে হইছে। তার মানে যদি আমার 2300 টাকা একটা মিষ্টি হয়, একটা মিষ্টির দাম হয় যদি 2300 টাকা, তাহলে আমার ভ্যাট দিতে হইছে কত টাকা, 300 টাকা। তাহলে টোটাল মিষ্টিটার কত দাম পড়ছে যদি প্রশ্ন করে, তুমি বলতে পারবা যে 2300 প্লাস ভ্যাট 300, টোটাল হচ্ছে 2600 টাকা। এই হচ্ছে তোমার এই অধ্যায়ে 3.5 পর্যন্ত বেশ কিছু অঙ্ক। আমি আবার তোমাদের বলি, 3.5 পর্যন্ত যে 5টা অধ্যায় আমরা সম্পূর্ণ করলাম আজকে, এই 5টা অধ্যায়ের মধ্যে আমাদের বীজগাণিতিক প্রথম দিকে 3.1, 3.2 আর 3.3 তে মোটামুটি বীজগাণিতিক সূত্রাবলীর প্রয়োগ ছিল। এরপর আমরা উৎপাদকের বিশ্লেষণ শিখছি। উৎপাদকের বিশ্লেষণ শেখার পরে 3.4 এবং 3.5 এ গিয়ে আমরা শিখছি ভাগশেষ উপপাদ্য আর উৎপাদক উপপাদ্য, যেগুলো দিয়ে কিভাবে সহজেই উৎপাদকের বিশ্লেষণ, খুব সহজেই আমি 3-4 সেকেন্ডে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে বের করবো তাও দেখাইছি। আচ্ছা, সো এখন তোমাদের মাথায় থাকতে হবে যে উৎপাদকের বিশ্লেষণ যে আমরা শিখলাম, শেখার পরে 3.5 এ গিয়ে আমরা কি শিখলাম। 3.5 এ গিয়ে আমরা আমাদের বাস্তব জীবনে আমরা এই উৎপাদকের বিশ্লেষণ বলো কিংবা বীজগাণিতিক সূত্রের প্রয়োগ কিভাবে করব তা শিখতে পারলাম। তো মোটামুটি 3.5 পর্যন্ত এই 5টা অধ্যায় মোটামুটি
আমরা চেষ্টা করব যে একটু অঙ্কগুলো প্র্যাকটিস করার জন্য বেশি বেশি। এই অঙ্কগুলো প্র্যাকটিস না করলে অঙ্কের বিষয়টা হচ্ছে যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি মাথায় থাকবে, এছাড়া আসলে মনে রাখা কষ্ট হয়ে যায়। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আজকে তো বৃহস্পতিবার, ইনশাল্লাহ আগামী সোমবারে হয়তো নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত থাকো। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই স্কুলের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।